না, এটা তো মানে যেটা হয়েছে যে জিনিসটা আপনি যেটা বললেন যে এটা তো আসলে সত্য যে জুলাই সনদ কিংবা ধরেন সংস্কারের বিভিন্ন ভার্সন তৈরি হয়েছে। তো ভার্সন যেহেতু তৈরি হয়েছে, এখন একটা জায়গা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে যেহেতু ওনাদের মেজরিটি ম্যান্ডেট আছে এবং অ্যাবসলিউট মেজরিটি আছে ওনাদের, তাহলে ওনারা ওনাদের মতো করে করবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা নিয়ে ধরে নিলাম আপাতত তর্কের খাতিরে একমত। কিন্তু যেই জায়গাটা মানে যেই জায়গাটার মধ্যে প্রধান সংকট সেটা হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় আলোচনা করেছি এবং ঐক্যমত্য কমিশনে যে আলোচনাটা এটা যথেষ্ট মানে কি বলে যে বহুমাত্রিক ছিল। এখন আবার বলা হচ্ছে যে সংসদের বাইরে যারা আছে তাদের সাথেও আলোচনা করবে, কিন্তু যেই জায়গাটা হওয়ার কথা ছিল যে ঐক্যমত্য কমিশনে আমরা তো আলোচনা করেছি, আলোচনা করে আমরা ওটা একটা পলিটিক্যাল দলিল তৈরি করেছি। এখন পার্লামেন্ট যেটা করবে, পার্লামেন্ট এটাকে একটা লিগেল দলিল তৈরি করবে, যেই কারণে এটা পার্লামেন্ট কিংবা সংবিধান সংস্কার পরিষদের কাছে দেওয়ার কথা ছিল। সেটাই আমরা ওই আলোচনা করে আমরা এটা শেষ করেছিলাম। তো প্রবলেমটা যেটা হয়েছে যে জুলাই সনদের দুইটা পার্ট, পরিষদ বললেন, সংবিধান পরিষদ তো বিএনপি করেনি। প্রবলেমটা হচ্ছে ওইটাই, দুইটা পার্ট এটার। আপনারা কি করবেন? জুলাই সনদের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে যেগুলো অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে বাস্তবায়ন হবে, আরেকটা পার্ট হচ্ছে সংবিধানে যে জায়গাগুলোতে পরিবর্তন হবে। এবং সংবিধানে কিন্তু মানে সংবিধান কিংবা রাষ্ট্রে অলরেডি এটা প্রিন্স ভাই বলেছেন যে মৌলিক সংস্কার হচ্ছে এবার। এটা কিন্তু আমরা তখন চিহ্নিত করছিলাম যে 19টা মৌলিক সংস্কারের প্রস্তাব আছে এবং মৌলিক সংস্কারগুলো পার্লামেন্টের মধ্য দিয়ে করলে পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো আমাদেরকে যেটা বলে সেটা এটা শেষ পর্যন্ত টেকে না, একটাও হয়নি, কিন্তু একটাও হয়নি। পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, এই জিনিসগুলো আমাদের কাছে নজিরগুলো আছে। এই জন্যই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা একটা গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ যে কোনো একটার জন্য আমরা আলাদা নির্বাচন করি। সেটা যখন হয়নি তখন কিন্তু গণভোট করা হলো। গণভোটে বিএনপিও হ্যাঁ ভোট চেয়েছে এবং পরবর্তীতে গণভোটকে নিয়ে কিছু বিতর্কিত ইস্যু ওনারা রেইজ করেছে। কিন্তু যে বিতর্কগুলো ওনারা রেইজ করেছে, এই বিতর্কগুলো এন্ড অফ দ্য ডেতে আপনি যদি একটা গণতান্ত্রিক কাঠামোর রাষ্ট্র চান, এন্ড অফ দ্য ডেতে ফাংশন কাজ করে না। কেন? কারণ ধরে নিলাম যে ওই মানে কি বলে যে জুলাই আদেশ যেটা রাষ্ট্রপতি দিয়েছে, এটা ধরে নিলাম যে আইনসঙ্গত কিংবা সংবিধানসঙ্গত না। কিন্তু যখন জনগণ এটাতে ভোট দিয়ে দিয়েছে, তাহলে জনগণ তো এটাকে বৈধ করে দিয়েছে, এরপরে আর কিছু নাই। কারণ জনগণ এখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করতেছে। সে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা নির্বাচিত অ্যাসেম্বলির কাছে দিচ্ছে, যারা সংবিধান সম্পর্কিত ওই পরিবর্তনগুলো করবে। সমস্যাটা তো এখানেই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ওই আলোচনার মধ্যে দিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি সেটা এক্সারসাইজ করতে রাজি হয়নি এবং আপনারা সেটা বিরোধিতা করেছেন। কিন্তু সেটা ওইখানকার লিপ সার্ভিস, একটা অভিযোগ আপনাদের সম্পর্কে আছে এবং প্রধান বিরোধী দল জামাত ইসলাম সম্পর্কে আছে যে আপনারা লিপ সার্ভিস দিচ্ছেন বেশি। জামাত ইসলাম তো মেলা দিন ধরে কষ্টের মধ্যে ছিল, অনেক ইত্যাদি ইত্যাদি করে যেখানে আসছে তার কমফোর্টেবল, এই কমফোর্ট জোন তারা সহজে ছাড়তে চায় না। অতএব তারা বরঞ্চ বলবে টলবে কিন্তু বড় কিছু করবে না এবং প্রতিবাদও সেরকম করে করবে না। এই জন্যে যদিও কনস্টিটিউটেড পাওয়ার না নিয়ে যখন করেছেন, যে কোনো সংশোধনী তো কোর্ট পরে বাতিল করেই দিতে পারে, সেই রিস্ক আপনার আছে, এটা আলোচনা করা হয়েছে। এখন সেই জায়গাতে তারা আগের অবস্থাতেই আছে। আপনারা কি করছেন? ধরেন যখন আমেরিকার সাথে এই বাণিজ্য চুক্তি নিয়ে কথা হলো, রুবিন ফারহান এটার উপরে কথা বলবে, নোটিশ লাগবে 4 জনের, 4 জন সদস্য খুঁজে পাওয়া গেল না, জামাত দিবে না। আপনাদের জবাব হচ্ছে যদি জামাত যেহেতু দিচ্ছে না, তাহলে আমরাই বা কীরকম করে জোটে আছি সেটা করি। তাহলে কি দাঁড়ালো? জাতীয় পার্টি যেরকম ছিল, মানে এক্স্যাক্টলি ওই তুলনা আমি করছি না, কিন্তু এটা ঠিক যে বহু ইস্যুতে আপনারা বলছেন একসাথে কাজ করবো, সরকার সাথে একসাথে কাজ করবেন কোথায় সেটাও ক্লিয়ার করতে হবে, কোথায় বিরোধিতা করবেন, কতখানি করবেন তাও তো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এটা একটা মানে এইটা একটা খুব ফাইন লাইন। মানে এইটা তো সত্য যে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, পার্লামেন্ট কিংবা পুরো পলিটিক্যাল স্পেকট্রামের মধ্যে আমরা যে জায়গাতে আছি, এইখানে আপনি ধরেন ওই মাত্রার বিরোধিতা করার মতো সময় আসলেই কিন্তু এখনো আসেনি বলে আমি অন্তত এটা মনে করি। যে একদম ধরেন এখন মানে কি বলে রোড ব্লকেট করে দাবি আদায় করতে হবে, এত পরিস্থিতি এত খারাপ জায়গাতে যায়নি। এবং আমরা তো শেষ পর্যন্ত এখনও সরকারের কি বলে যে শুভবোধের উপরে আমরা এখনও কিছুটা ভরসা রাখতে চাই। যদিও ওনারা শুরুতেই দুইটা জায়গাতেই ওনারা শুরুতে কিন্তু মানে যেটা করেছেন সেটা ঠিক ওনাদের আন্তরিকতার ব্যাপারে আমাদের সন্দেহ যথেষ্ট তৈরি হয়েছে। যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সন্দেহ তৈরি হয়েছে, আবার আস্থাও রাখছেন মানে, কিন্তু আবার টাইমটাও শেষ হয়ে যায়নি। এই জায়গাটা থেকে আমি বলছি যে ঠিক। এবং ওনারা আবার বলছেন যে জুলাই সনদ রক্ষা মানে করতে সময় আর একটু দেখার ব্যাপার আছে। এই তো সে পাশাপাশি ধরেন আমরা কিন্তু ইতিমধ্যে এইটা মানে কি বলবো যে পার্লামেন্টে তো আসলে এইটার জন্য কথা বলার স্পেস খুবই কম। কারণ এইটার জন্য আলাদা করে নোটিশ দিয়ে
তারপরে কথা বলতে হয়। পার্লামেন্টে অধ্যাদেশগুলো নিয়ে দীর্ঘ সেশন গিয়েছে, বাজেট সেশন এসেছে, তারপরে একটা অধিবেশনের একটা দিন অথবা 2টা দিন এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু এটা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, যাতে করে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি। সেটা যেহেতু হয় নাই, এখন এটা পার্লামেন্টে আলোচনা করেও কতটুকু ঠিক মানে কি বলে যে বাস্তবায়ন করা যাবে সেই জায়গাটাও কোনো সম্ভাবনা আমরা মানে ঠিক পরিষ্কার না। এখন এটা ঠিক যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এখন সরকারের আবার এইখানে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সংস্কারগুলো বাস্তবায়ন না হচ্ছে, সরকার কিন্তু একটা ডুয়েল রোল আছে। একটা হচ্ছে সে রেগুলার সরকার হিসেবে তিনি ফাংশন করবেন, পাশাপাশি সংস্কার বাস্তবায়নের নেতৃত্ব তো এখন কিংবা দায়িত্ব এখন সরকারের হাতে, কারণ ওনারা তো 2/3 মেজরিটি নিয়ে এসেছেন এবং জনগণ গণভোটে 70% রায় দিয়েছে, 70% হ্যাঁ ভোটের রায় যদি দিয়েছে। বিশ্বাস করেন তাহলে ইমরান সাহেব প্লিজ যেরকম করে বললেন যে সমস্ত ব্যাপারে তারা মনে করছে যে তখনকার প্রস্তাবনা বা অধ্যাদেশগুলো তড়িঘড়ি করে করা হয়েছিল, তারা তারা একটা রিফারবিশ করবেন, এটাকে আরও ফ্রেশ করে ইয়ে করবেন বাজেট সেশনটা শেষ হলে তারপরে। তার জন্য অপেক্ষা তো আপনারা করছেন না, বরঞ্চ রাস্তায় নামবেন। ওই বেশ গরম গরম বক্তৃতা দিচ্ছেন, ওরা তো ইন্ডিয়া গেছে, আপনারা তো ইন্ডিয়াও যেতে পারবেন না, কই যাবেন সবই তো বলছেন। না, রাস্তায় তো আমরা ইতিমধ্যে নেমেছি, কারণ একটা তো যেটা সত্য যে আমরা একদিকে আস্থা রাখতে চাই, কিন্তু সরকার ইতিমধ্যে যেই মানে তাদের যে কি মোটিভ যেটা দেখা গেছে, এই জায়গাটা আবার ধরেন যথেষ্ট আশঙ্কারও, যে ওনারা সম্ভবত একটা পুরনো পথে হাঁটতে চাচ্ছেন। যদি পুরনো পথে হাঁটতে চায় তাহলে এইখানে একটা আবার নতুন করে আমাদের শাসন ব্যবস্থার একটা জটিলতা তৈরি হবে। তো ওই জটিলতাকে সলভ না করলে যে আমরা এখান থেকে বেরোতে পারবো না, এইটা আমি আশা করি যে আমরা সবাই মিলে এতদিনে এটা বুঝছি, অন্তত গত 20 বছরে আমরা এটা বুঝছি যে ইয়ের পরে ফ্যাসিবাদী শাসনের সময়টাতে আমরা খুব ভালোভাবে বুঝছি। মানে আপনি যেটা বলছেন এটা নিয়ে একটা চমৎকার উদাহরণ দেওয়া যায়, যে এই যে সুপ্রিম কোর্ট কিংবা কোর্টের যে আলাদা স্বাধীনতা লাগবে, কোর্টকে যে আলাদা করতে হবে, এইটা বোঝার জন্য আমাদের তো অন্য কোথাও যাওয়া দরকার নেই। এটা তো সবচেয়ে ভালো বুঝতে পারার কথা বিএনপির, কারণ কোর্ট দ্বারা যত নির্যাতন, সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু বিএনপি হয়েছে। ইভেন আপনার মনে থাকার কথা, 7ই জানুয়ারি নির্বাচনের পরে লাগাতারভাবে কিন্তু ধারাবাহিকভাবে রায় আসা শুরু হলো, একদম ধরেন ফরমাইশি রায়। বিএনপির বহু নেতার তখন সাজা আসা শুরু হলো। আমি জানি না প্রিন্স ভাইয়ের ওই সময় সাজা হয়েছিল কিনা, অনেকের কিন্তু ধারাবাহিকভাবে সাজা আসা শুরু হলো। 300-400 জন একদিন গভীর রাতে রায়, নির্বাচনের আগে সম্ভবত নির্বাচনের আগে এরকম বেশ কয়েকটা রায় কিন্তু এসেছিল। তো এই যে কোর্টকে 10-11 পর্যন্ত কোর্ট খোলা রাখছিল এবং কোর্টকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সহ মানে ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে যতগুলো টুলস ব্যবহার করেছে রাষ্ট্রের, এর ভেতরে কোর্ট কিন্তু একটা জায়গা। এখন এই কোর্টকে আসলে সরকার ব্যবহার করতে পারবে না, নির্বাহী বিভাগ ব্যবহার করতে পারবে না, যে সরকারে থাকুক। এরকম একটা ব্যবস্থা আমাদের কাঠামোগত করতে পারতে হবে। আবার খেয়াল করবেন কথা যেটা বলেছেন, কোর্টকে সরকার ব্যবহার করতে পারবে না, তার মানে হচ্ছে কোর্ট উইল হ্যাভ আ সুপ্রিমেসি ইভেন ওভার দি গভর্নমেন্ট। কিন্তু বিএনপির পক্ষ থেকে এটার ব্যাখ্যা যখন বলেছে পরে, তখন বলেছে যে একটা কন্ট্রোল তো থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রোল হয়তো বা থাকতে হবে, ফান্ডামেন্টালি ডিফারেন্স। হ্যাঁ ফান্ডামেন্টালি ইয়ে আছে, কন্ট্রোলের জায়গাটা একটা সরকারের কাছে। আমি আবার আসবো আপনার কাছে।